Hello and welcome to my channel. আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামা। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতুম। চুচুড়ো শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি, খুব উৎসাহের সঙ্গে করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ। তার মধ্যেই মাদুলি ও অন্যান্য ওষুধ থাকতো। বছর তিনেক সেই চাকরি করি, তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিলুম। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমুরি স্টেশন থেকে মাখনপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়, মাখনপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমিজমার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমিজমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তাহলেও আমার পরনে গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো পাবো। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটছি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল, দেরিও হলো বিশেষ করে সেই জন্যে। আরেকটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে, সন্ধ্যের পরে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুরমশাই, এইসব দেশে ফাঁসুড়ে ডাকাতের বড় ভয়। বিদেশি দেখলেই মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয়। প্রায়ই বনের ধারে বড় বড় মাঠ, মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ 3 দূরে। জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের ওপর দিক দিয়ে রাস্তা। সন্ধে প্রায় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল। আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাতের জন্য আশ্রয় নেওয়ার কথা বলে দিয়েছিল বাজারে। কিন্তু সন্ধে তো হয়ে গেল তালদিঘির এদিকেই, অন্ধকার হবার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণেই ভাবলাম, কিছু না পারি, দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিলুম দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়? প্রকাণ্ড দিঘির পাড় ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে। আমি এইরকমই ভাবছি, এমন সময় তালপুকুরের ওদিকে পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গরমে, এই বয়সও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা ছোট লাঠি। বৃদ্ধ আমায় বললে, ঠাকুর মশাই, কোথায় যাবেন? যাব মাখনপুর। মাখনপুর? সে যে এখনো 3 কোষ পথ। কাদের বাড়ি যাবেন? শচীশ কবিরাজের বাড়ি। তা ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে। এই অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও নে। মাখনপুরেও নতুন যাচ্ছি। সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে। তারপর আমায় বললে, কিছু যদি মনে না করেন, একটা কথা বলি। রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আমরা যাতে বাড়ুই, জল আচরণীয়, আপনার অসুবিধা হবে না।
চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বান্না করে খাবেন। আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যিই তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাঢ় অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সম্মুখ আধার রাতে আমায় যেতেই তো হতো মাখনপুরে, 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডীমণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারটা যেন একটা ছন্ন ছড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যা কোনো গৃহস্থ বাড়িতে আসিনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়ালঘর, বলদ ও গায়ে প্রায় 20-22টা। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8চালা ঘর, বাইরে এই চণ্ডীমণ্ডপ ও তার পাশে আরেকখানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরেকটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটিকে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডীমণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন। অথচ দোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে এর ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়। আমায় বাসা দেওয়া হলো এই কুঠুরিতে। কুঠুরির একপাশে ছোট 1 চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুর মশাই রান্না চাপান, আর রাত করেন কেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাড় দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা। আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতর অবধি দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাড় দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করে আমার দিকে অমনভাবে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিত মেয়ে, পল্লীর গৃহবধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামা আবার পড়ে যাবো রে বাবা! কর্তাকে কাছে বসিয়ে রাখতে রাখতে গল্প করবো নাকি? এমন সময় বউটি ঝাড় শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরেই আবার এল। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরও সরে এলো এবং নিচু স্বরে বলল, ঠাকুরমশাই, আপনি এখন এখান থেকে পালান, নাহলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা ফাঁসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। বলেই চট করে বাড়ির মধ্যে চলে গেল। শুনে তো আর আমি নেই। হাতের খুন্তি হাতেই রইল। সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। সারা হাত পা অবশ ও ঝিমঝিম করতে লাগলো। বলে কি? দিব্যি গেরস্ত বাড়ি, গোলাপালা, ঘর দৌড়, ডাকাত কীরকম? কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনে চণ্ডীমণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে। ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি একেবারে। হাতে পায়ে জোর নেই, কিছু ভাববার শক্তির লোপ পেয়েছে। মিনিট 5 এমনিভাবে কাটল। এমন সময়ে দেখি সেই বউটি কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলার পূর্বে আমি বললুম, তুমি যেই হও, তুমি পরম দয়াময়, বলে দাও কোন পথে কিভাবে পালাবো। বউটি চাপা গলায় বললে, সেই জন্যই এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওরা ঘাটি আগলেই রয়েছে। আমি বললুম, তবে উপায়? একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে গেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যে হতে দেব নে। অনেক সহ্য করেছি, আর করবো নে। দাঁড়ান ঠাকুরমশাই, আর একবার বাড়ির মধ্যে থেকে দেখে আসি, নইলে সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো। চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে বললে, শুনুন আমার উপায়, এই কথা কটা মনে রাখুন। মনে যদি রাখতে পারেন তবেই বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এ বাড়ির নিজ বউ। আমার বাপের বাড়ি গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশার নাম পাঁচকড়ি মজুমদার। আমরা 2 বোন। আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেউট্টা, বর্ধমান জেলা।
শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বারোই। আমার বাবা জ্যাঠামশাই বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যাই, এতে কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প 2 মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দেয়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? আমি বললুম, হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুর বাড়ি কোন গায়ে? খান্তমণি। শ্বশুর বাড়ি হলো শ্বশুর বাড়ি এ হে হে, আপনি সব মাটি করলেন দেখছি। সামন্তপুর দেউটটা বলুন। সামন্তপুর তেওটা। শ্বশুরের নাম রামযদু দুর্লভরাম দাস। অবশেষে মিনিট 10-12-র মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুরমশাই, কোনো ভয় করবেন নে। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে আমার বাপের পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরুবংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো। আপনি শ্বশুরকে বলবার পর কিন্তু বেশি দেরি করবেন নি, বিপদ কখন হয় বলা তো যায়নি। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া শেষ করতেই হলো। রাতের অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুটুরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এবারই সবাই যেন খাড়ায় রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য। এমন সময় গৃহস্বামী স্বয়ং পান নিয়ে এলো। বললে, এই ঠাকুর মশাই, আড়াদি হলো, এখন দিব্যি শুয়ে পড়ুন, মশাইটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি। রাত হয়েছে, আর দেরি করবেন না। আমি বললুম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানার রায়না, নাম পাঁচকড়ি, হরিদাস মজুমদার। তার একটি মেয়ের নাম বামা। এদিকেই কোথায় বিয়ে হয়েছে। তারাও যাতে তোমাদের বারোই কিনা তাই হয়তো চিনলে চিনতেও পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভরাম পাঁচকড়ি। আমায় বলে দিয়েছিলে মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুমিয়ে দেশে। আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম, আমি যে তাদেরই গুরুবংশ। আমার বাবার ওরা মন্ত্রশিষ্য কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন, আমি আসছি। আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও কিছুই যায়নি। আর এরা যে গুরুদেবকেই রেহাই দিবে তা কে বলেছে? কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে সেই বধূটি, আরেকজন ছন্ডা মার্কা গোছের যুবক এবং একজন পৌর স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বামা, ঠাকুর মশাই, আমারই মেজ ছেলের সঙ্গে, এই আমার মেজ ছেলে শম্ভু। গড় করো সবাই, গড় করো। মেজ বৌমা, দেখো তো চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে, গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছোট করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল। বললে, বিপদ কেটে গিয়েছে। আমার চোখে না পড়লে সর্বনিষ্ট হতো, ভিটেতে ব্রহ্মহত্যে হতো। অনেক হয়েছে এই কুটুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার মতো নয়। বললুম, পুলিশ কি এ গায়ের কিছু টের পায় না? কিছু বলে না? কে কি বলবে? এ ফাঁসুরে ডাকাতের গা, সবাই একই রকম। আগে জানলে কি আর বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান রয়েছে। এ পাবিতে বাস করলে তারও অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ওই বা কি করবে? মা তার ওপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছেন। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে রেখে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি চিরসুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কতকাল হয়ে গেল। এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে।
শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।